দেখো উৎস্থিতিবিদ্যা প্রবলেম সেট 1 যেটা রয়েছে মানে হাইড্রোস্ট্যাটিক্সের, এটা হচ্ছে ছায়ার বইয়ের অঙ্কগুলো। সেট 1-এর 1 থেকে 10 অবধি আমি অঙ্কটা এখন করে দিচ্ছি। তো আমি হাতে ধরে এখন ভিডিও করছি, তো মোবাইল এদিক ওদিক মাঝে মাঝে পাতাটা সরে যেতে পারে, এ হতে পারে ওই হতে পারে, এরকম ধরনের প্রবলেম হতে পারে। কিন্তু আমি চেষ্টা করব তার মধ্যেই যেন গোটা জিনিসটা ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারি। তো তোমরা সেই ভিডিওটা দিকে মানে অঙ্কটা বোঝার দিকে মেনলি নজর দেবে। ভিডিও কি হলো না হলো ওসব ভেবে লাভ নেই। তো যেটা হচ্ছে দেখো, অঙ্কটা দেওয়া আছে রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে রূপোর ঘনত্ব কত। তো আমরা কি জানি আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে আমরা কি জানি, কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় সেই পদার্থের ঘনত্ব, সেই পদার্থের ঘনত্ব বাই কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, তাহলে এই আপেক্ষিক গুরুত্ব যদি আমরা যে কোনো পদার্থের যদি আমরা আপেক্ষিক গুরুত্ব বলি, তো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেটা জলের ঘনত্ব সেটা আমরা ধরো বললাম এখানে রো ডাব্লিউ লিখে রাখলাম। বারবার এই কথাটা তো লেখা মুশকিল, আর এটা হচ্ছে পদার্থেরটা শুধুমাত্র রো লিখলাম। তার মানে এই আপেক্ষিক গুরুত্বটা কি দাঁড়াচ্ছে, মানে রিলেটিভ ডেন্সিটি, এটাকে RD বলা হয়, রিলেটিভ ডেন্সিটি। তো আপেক্ষিক গুরুত্ব মানে রো বাই রো ডাব্লিউ। তো রো ডাব্লিউ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেমি কিউব বা সিসি, ঠিক আছে, 1 গ্রাম পার সেমি কিউব। এইটা সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এখন দেখো ঘটনাটা কী হচ্ছে, তাহলে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি, তাহলে সেটা সেই পদার্থের যেটা ঘনত্ব সেটাই হবে। তার কারণ হচ্ছে দেখো আপেক্ষিক গুরুত্ব মানে একটা ঘরের মধ্যে ভিডিওটা করছি, এখানে দেখছি ঘরটার চাবি ছিল, চাবিটা আমি খুলেছি কিন্তু দেখছি চারিদিকে খুটুং 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 আওয়াজ তৈরি হচ্ছে, এটাই একটা ভয় ভয় লাগছে। চলো অঙ্কগুলো করি, ভয় কেটে যাবে। তাহলে রো ডাব্লিউ মানে হচ্ছে 1 গ্রাম পার সেমি কিউব বললাম। তাহলে কোনো পদার্থের ঘনত্ব ধরো আমি বলছি পারদের ঘনত্ব, মনে করো 13.6 গ্রাম পার সেমি কিউব, আর জলের ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম পার সেমি কিউব। তাহলে যদি বলি যে পারদের আপেক্ষিক গুরুত্ব কত, তার মানেটা কি বুঝলে, যে পারদের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, ইউনিটটা কেটে যাবে। এবং সিজিএস পদ্ধতির ক্ষেত্রে কি দাঁড়াবে, যেহেতু তলাটা 1 হচ্ছে, তাহলে কোনো পদার্থের যেটা ঘনত্ব সেটাই হবে তার আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, শুধুমাত্র এককটা থাকবে না। বা যদি আপেক্ষিক গুরুত্ব বলা থাকে তাহলে ঘনত্ব বলতে গেলে শুধু তার সাথে সিজিএস এককটা চাপিয়ে দেবো। শুধু এসআইতে হলে আলাদা হবে, কারণ এসআইতে আমরা কি জানি ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। তাহলে সেটা আমাকে কেজি পার মিটার কিউবে কনভার্ট করতে হবে, সেটা দেখব তখন যেখানে যা করার। তো এখন দেখো আমাদেরকে বলা আছে রূপোর আপেক্ষিক গুরুত্ব 10.5 হলে সিজিএস এবং এসআই পদ্ধতিতে রূপোর ঘনত্ব কত। দেখো এই মাত্র থিওরিটা বলে দিলাম, এর মধ্যে থেকে উত্তর বেরিয়ে যাবে। দেখো রূপোর আপেক্ষিক গুরুত্ব বলা আছে 10.5, তাহলে তোমরা কি বলবে যে স্যার কোনো চাপ নেই আর, তাহলে রূপো মানে সিলভার, এস লিখলাম, রো এস 10.5 গ্রাম পার সেমি কিউব বা সিসি। তো বুঝতেই তো পারবে যে এই মাত্রই তো বললাম যে যদি এটা সিজিএস পদ্ধতিতে হয় তাহলে যেটা আপেক্ষিক গুরুত্ব সেটাই হবে তার ঘনত্ব, শুধু ইউনিটটা বসে যাবে, ব্যাস একদম সিম্পল ব্যাপার। সিজিএসের অ্যান্সারটা হয়ে গেল। বলেছে এসআই পদ্ধতির উপর ঘনত্ব কত, তাহলে এসআই এইটা হচ্ছে গিয়ে সিজিএস। এসআইতে কী হবে, তুমি এসআইতে কনভার্ট করে নাও 10.5 ওপরে গ্রাম, গ্রাম মানে কি জানি আমরা 10⁻³ কেজি, ব্যাস। তলায় দেখো কি আছে সেমি কিউব, 1 সেমি মানে কি জানি আমরা, 1 সেমি মানে 10⁻² মিটার। তাহলে সেমি কিউব মানে 1 সেমি ইন্টু 1 সেমি ইন্টু 1 সেমি মানে 10⁻² ইন্টু 10⁻² ইন্টু 10⁻² সেমি কিউব, তার মানে 10⁻² এর কিউব, তার মানে 10⁻⁶। দেখো বুঝতে পারলে কি না, 10⁻⁶ হয়ে গেলে তাহলে এইটা হয়ে গেল মিটার কিউব, সরি ওইটা হচ্ছে 1 সেমি 1 সেমি 1 সেমি, তার মানে 10⁻² মিটার, 10⁻² মিটার, 10⁻² মিটার, তাহলে হয়ে গেল 10⁻⁶ মিটার কিউব, ব্যাস। তাহলে এইটা যদি ওপরে যায় তাহলে 10⁻+6 হয়ে যাবে, তাহলে 10⁻+6 -3 মানে 10⁻3, তার মানে ওপরে 1000, তাহলে এটা হয়ে গেলে কি দাঁড়িয়ে গেল 10.5 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। তার মানে এটা 1000 গুণ করে দাও, একটা পয়েন্ট এদিকে আসবে আর দুটো শূন্য, তাহলে 10,500 কেজি পার মিটার কিউব। এই কথাটা একটু এই অঙ্কটাই মনে হবে যে স্যার এতটা টাইম দিলেন কেন, তার কারণ হচ্ছে আপেক্ষিক গুরুত্বর থিওরিটাও বলে দিলাম। তাহলে প্রতি ক্ষেত্রে আমি দেখছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপেক্ষিক গুরুত্বর কেসটা চলে আসছে অনেক ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে কি আমরা ওইটা অনেক ইজিলি আমরা ওইটা বলে দিতে পারবো। দেখো পরের অঙ্কগুলো করলে তখন তুমি বুঝিয়ে যেতে পারবে। নেক্সট 2 নম্বরে কী দেওয়া আছে, তামা ও সীসার একটি সংকর ধাতুর ভর 320 গ্রাম। আচ্ছা,
আর আয়তন দেওয়া আছে 30 সেমি কিউব। বেশ, এইটুকু অঙ্কটা পড়লাম ধরো আমি, মানে মনে করো তামা আছে, এইটার মধ্যে কিছুটা পরিমাণ আমি বলছি হয়তো এটা তামা আছে, এই দিকটাতে সীসা আছে, এরকম এঁকে দেখালাম। দিয়ে বলা আছে যে তাদের ভর হচ্ছে 320 গ্রাম, মানে এর ভর হচ্ছে গিয়ে 320 গ্রাম। বেশ, এবং আয়তন ভি দেওয়া আছে কত, 30 সেমি কিউব। বেশ, খুব ভালো কথা। এবার বলেছে তামা ও সীসার আয়তন নির্ণয় করো। আচ্ছা, তামার বার করতে হবে আয়তন, আর সীসার আয়তন বার করতে হবে। আচ্ছা, একটা জিনিস আগে দেখি তো কী বলা আছে। দেখো এখানে তামা প্লাস সীসার এর মোট আয়তনটা বলা আছে 30 সেমি কিউব। তাহলে আমরা ধরি তামার আয়তন সমান ভি সেমি কিউব। ঠিক আছে, তাহলে সীসার আয়তন একদম সোজা, সীসার আয়তন সমান কত হবে, টোটালটা হচ্ছে 30, তাহলে 30 মাইনাস ভি এত সেমি কিউব। বোঝা গেছে? ক্যামেরা নড়ে যাচ্ছে এদিক ওদিকে, আমি বলেছিলাম সেগুলো হতেই পারে, যখন তখন হাতেই ধরে আছি ক্যামেরা। এবার বলেছে যে আয়তন নির্ণয় করো, তামার আপেক্ষিক গুরুত্ব 8.89। আচ্ছা, তামা গোটা অঙ্কটা সিজিএসে চলছে, এইগুলো ভর ও গ্রামে দেওয়া আছে, তাহলে চাপ নেওয়ার কোনো দরকার নেই। তামার আপেক্ষিক গুরুত্ব কি বলা আছে, 8.89, তার মানে কি তামার ঘনত্ব দেওয়া আছে, তাই না? তামার ঘনত্ব দেওয়া আছে, মানে রো তামা, এটা কত, 8.89 গ্রাম পার সেমি কিউব। সিজিএসে যেটা আপেক্ষিক গুরুত্ব সেটাই একটু আগেই বললাম। আর সীসার আপেক্ষিক গুরুত্ব 11 পয়েন্ট, তাহলে রো সীসা কত আছে, 11.37 গ্রাম পার সেমি কিউব। বেশ, হয়ে গেল। এবারে কি বলেছে তাহলে তামা ও সীসার আয়তন নির্ণয় করতে বলেছে। বেশ, আয়তনটাকে আমাকে নির্ণয় করতে হবে, এদের আলাদা আলাদা করে আমরা এটা জেনে গেলাম। তাহলে দেখো টোটাল ভরটা আমরা জানি কত, 320 গ্রাম, টোটাল ভরটা 320 গ্রাম। আচ্ছা, প্রত্যেকের আয়তন আলাদা আলাদা করে জানলাম, ঘনত্ব আলাদা আলাদা করে জানলাম, তাহলে ভরটা তুমি বার করতে পারবে না যে তামার ভর কত? আমরা কি জানি, আমরা জানি যে কোনো পদার্থের ঘনত্ব রো সমান ওই পদার্থের ভর এম বাই আয়তন ভি। তাহলে এম সমান এখান থেকে আমরা কি বলতে পারবো, ঘনত্ব ইন্টু আয়তন। ব্যাস। আচ্ছা, তাহলে দেখো তো তামা আর সীসা, তাহলে তামার ঘনত্ব কত, ঘনত্ব ইন্টু আয়তন। আচ্ছা, তামার ঘনত্ব হচ্ছে 8.89 ইন্টু আয়তন কত, ভি, প্লাস, তাহলে এটা তামার ভর বেরিয়ে গেল, প্লাস সীসার ঘনত্ব কত, 11.37 ইন্টু আয়তন কত সীসার, 30 মাইনাস ভি ইকুয়ালস টু কী হবে, এইটা দুজনের তো ভর বেরোলো, এটা তামার ভর আর এইটা সীসার ভর, দুজনের ভর যোগ করলে শঙ্কর ধাতুর মোট ভর হবে, তার মানে এটা মানেই 320। দেখো বুঝতে পারলে কিনা? এবারে এখান থেকে ভি এর মানটা বার করে নিতে হবে। দেখো আমি বলে দিচ্ছি একটু, তাও যতটুকু এই জায়গার মধ্যে হবে এটা নিজেরা করে নিতে পারবে। 8.89 ক্যালকুলেশন, এগুলো তোমাদের তো ক্যালকুলেটার অ্যালাও আছে, প্লাস 11.37 ইন্টু 30, এটা যদি তুমি গুণ করো তাহলে 3 দিয়ে 3 7 21, এক হাত থেকে 2, 3 দিয়ে 9 দিয়ে 11, এক হাত থেকে 1, 3 একে 3 আর একে 4, 3 একে 3, তাহলে আরেকটা শূন্য আছে, তাহলে শূন্য দিলাম, আর তার দুটোর পয়েন্ট আগে, এই দেখো এরকম ধরনের হচ্ছে এত, মাইনাস 11.37 ভি, এটা সমান 320। হ্যাঁ, ব্যাস, এবারে এই ক্যালকুলেশনটা করে নেবে, এটা সমান 320, তাহলে এই 341 পয়েন্ট এইটা ওই দিকে চলে যাবে, এটা সরি এটা 11.37 ভি, সব ঠিক আছে। তাহলে এইটা মাইনাস এইটা, দাঁড়াও এক সেকেন্ড, এটা মাইনাস হয়ে যাচ্ছে কেন, আমি একবার আগে দেখে নিই এটা, ভিডিওটা একবার পজ করে। না ঠিকই তো আছে, এটা তো ওই দিকে গেলে এটাও তো মাইনাস হবে, কোনো অসুবিধা নেই। তার মানে এটা থেকে এটা মাইনাস করে এটা ক্যালকুলেশনটা করে নিতে পারবে। আমার কাছে ক্যালকুলেটার নেই, তাহলে আমি, আচ্ছা দেখা যাক মুখে পারি কি না। এইটা থেকে এটা এখানে মাইনাস করছি, তাহলে 8.89, আচ্ছা 8.89, 11.37, 9, 8, হাতে থাকলো 1 8 9, 4, হাতে থাকলো 1 8 9, 2.48 ভি সমান, এটা মাইনাস যেহেতু এটা বড়ো, তাহলে 320 মাইনাস 341.10, তাহলে এটা যখন ওই দিকে যাবে মাইনাস 341, তাহলে মাইনাস এটা কত আসবে, 21.10, মাইনাস কেটে গেল, তাহলে তুমি এখানে ভিটা পেয়ে যাবে 21.10 বাই 2.48 এত সেমি কিউব। তাহলে এটা ভাগ করলে দেখবে কত আসছে, এটা এবার ভাগ করলে আমি যেটা বুঝছি, 8 2 16, 8 4 32, 19, 8 পয়েন্ট সামথিং এরকম ধরনের আসবে। এটার অ্যান্সারটা বার করে নেবে, এটা যত বেরোবে তত সেমি কিউব, আর তোমার সীসার আয়তন তাহলে বেরিয়ে যাবে 30 মাইনাস যেটা এইটা বেরোলো তত সেমি কিউব। ব্যাস, হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে কী বলেছে দেখি,
বলছে একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। আচ্ছা বেশ, এর সঙ্গে 90 গ্রাম জল মেশালে কত আয়তন সংকোচন হবে? মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব 1.5, তার মানে বুঝতেই পারছো সিজিএস পদ্ধতিতে মিশ্রণের ঘনত্বটা দেওয়া আছে 1.5 গ্রাম পার সেমি কিউব। তাহলে একটি পাত্রে 1.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট, আমি বললাম এইখানে এটাতে বলা আছে 90 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে 90 গ্রাম রয়েছে কি, এটা সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা রয়েছে। এত আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট মানে এটা ভরটা দেওয়া আছে, এর ঘনত্বটাও দেওয়া আছে, সেটা কত? 1.8 গ্রাম পার সেমি কিউব। বেশ, তাহলে দেখো এখান থেকে আমরা কি জানতে পারবো, এর ভর দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে। আচ্ছা, এর আয়তনটা তো আমরা বের করতে পারবো, তাহলে আয়তন সংকোচন কত হবে বলেছে। বেশ, তাহলে এর আয়তনটা কত? তাহলে সালফিউরিক অ্যাসিডের আয়তন সমান কত হবে? দেখো রো সমান আমরা জানি কি m/v, তাহলে আমরা v সমান কি বলবো, m/ρ, v সমান m/ρ, এই তো ফর্মুলা, রো সমান m/v, তাহলে v সমান m/ρ। এবারে এর ভর দেওয়া আছে কত? ভর দেওয়া আছে কত? 90 গ্রাম, আর এটা দেওয়া আছে কত? 1.8 গ্রাম। তাহলে ভর বাই ঘনত্ব, ভর মানে হচ্ছে তাহলে কত দাঁড়াবে? 90/1.8। আর এটা কী হবে? আয়তন, মানে এর একক কী হবে? সেমি কিউব। দেখো সব বুঝতে পারবে, এইটা যদি উঠিয়ে দিই তাহলে এখানে একটা শূন্য লাগবে, 18 5 90 আর শূন্য, তাহলে দেখো 50 সেমি কিউব, এটা হয়ে গেল। আচ্ছা, এর মধ্যে আবার 90 গ্রামের জল মেশানো হয়েছে, তাহলে আমরা কি বলবো? জলের আয়তন সমান কত দাঁড়াবে? জলের ভর, তাহলে 90 বাই জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সেমি কিউব, তাহলে 1, সিজিএস পদ্ধতি ওটাই, তার মানে এটা কত? 90 সেমি কিউব। অতএব মোট আয়তন সমান কত হয়ে গেল? 50 + 90, দেখো প্রত্যেকটা জিনিস বোঝা যাবে, 140 সেমি কিউব। কেমন? এরপর বলেছে আয়তন সংকোচন কত হবে। আচ্ছা, যদি মিশ্রণে মিশিয়ে দিই, এখানে 90 গ্রামের এবারে জল মেশানো হয়েছে, এটা সালফিউরিক অ্যাসিড ছিল, এখানে 90 গ্রামের জল মেশানো হয়েছে। বেশ, তাহলে মিশ্রণের মোট ভর কত? মিশ্রণের ভর সমান কত? 90 গ্রাম আর 90 গ্রাম, মোট কত? 180 গ্রাম। 90 + 90 গ্রাম সমান, এগুলো লিখতে হবে, না লিখলেও তো হবে না, একটু টুকুটাকু তো লিখতেই হবে, 180 গ্রাম। আর মিশ্রণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, তাহলে মিশ্রণের ঘনত্ব কত? এটা তোমরা এতক্ষণে শিখেই গেলে। দেখো মিশ্রণের ঘনত্ব কত, যে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব যদি দেওয়া থাকে সিজিএসে বলতে গেলে আমাকে কি করতে হবে? সেইটার সাথেই গ্রাম পার সেমি কিউব একক লাগিয়ে দিতে হবে। তাহলে এটা কত? 1.5 গ্রাম পার সেমি কিউব। ব্যাস, এই ব্যাপারটাকে লাগিয়ে দিলাম, মানে এইটাকে লাগিয়ে দিলাম। এবার যদি বলি যে এসআইতে যদি, তাহলে কেজি পার মিটার কিউব হবে, এবং এসআইতে করতে গেলে কী করতে হয়? শুরুতে একবার আমরা এখানে দেখে নিলাম, দেখলে সিজিএস থেকে এসআইতে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, ফাটাক্সে আমরা 1000 দিয়ে গুণ করে নিয়ে আমরা এসআই বলে দিতে পারবো। এটা হেভি মজার ব্যাপার তাহলে। হ্যাঁ, আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে দেখো অতএব মিশ্রণের আয়তন সমান, দেখো অঙ্কগুলো করার সময় বাজে হাতে লেখা হচ্ছে, আবার কোশ্চেনটা করার সময় ভালো হাতে লেখা। তুমি বলবে যে স্যার ওই কোশ্চেন লোকে অন্য কেউ লিখে দিয়েছে, উত্তর হচ্ছে না, আমি নিজেই লিখেছি, কিন্তু এখানে হাতে মোবাইল ধরে আছি, বাঁ হাতে ডান হাতে এগুলো অঙ্কগুলো করছি, এরকম করে লেখা তো খারাপ হবেই। টেবিলের উপরে নামানো আছে, টেবিলও নড়ছে। বেশ, তাহলে ফিরে আসি অঙ্ক। মিশ্রণের আয়তন, তাহলে মিশ্রণের ভর আগেগুলো যেমন করলাম, ভর বাই ঘনত্ব, তাহলে ভর বাই ঘনত্ব কত? 1.5, দেখো কত দাঁড়ালো? 1.5, তাহলে এত সেমি কিউব। বেশ, তাহলে এই দশমিকটা বাদ দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দিলাম। আচ্ছা, 5 3 15, 5 2 10, 3 60 120, কত দাঁড়ালো দেখো? 120 সেমি কিউব। তাহলে যখন আলাদা আলাদা করে তাদের আয়তন ছিল, যেটা যখন আমরা মিশ্রণের মধ্যে মিশিয়ে দিলাম, তার আয়তনটা একটু কমে গেল। এটা আয়তনটা একটু কমতে পারে, তার কারণ হচ্ছে যখন ওরা মিক্স হয়ে যাচ্ছে তখন তার ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঘনত্বটা চেঞ্জ হয়ে যাওয়া মানে ঘনত্ব যদি কমে যায়, এই যে ঘনত্ব কমে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে যে আয়তনের একটু সংকোচন হবে। ঠিক আছে, ঘনত্ব কমে যাওয়া মানে মলিকুলসগুলো কাছাকাছি চলে এসছে, তার মানে আয়তনটা কমে গেছে। তাহলে দেখো আয়তন আগে ছিল কত, মানে আলাদা আলাদা করে করলে কত ছিল? 140,
আর মিশ্রণ অবস্থায় যখন বলছি তার হচ্ছে 120 সেমি কিউব। অতএব আয়তনের সংকোচন সমান 140 মাইনাস 120 সেমি কিউব সমান 20 সেমি কিউব। ব্যাস হয়ে গেল। এবার চলে এসো 4 অঙ্কয়। দেখো 4 অঙ্কয় কি বলা আছে, একটি কৈশিক নলের ভর 4.576 গ্রাম, এর মধ্যে একটি পারদসূত্র প্রবেশ করালে এর ভর হয় 4.925 গ্রাম। আচ্ছা অঙ্কটা আর পড়বো না, বেশি পড়তে গেলে সমস্যা। বলা আছে একটি কৈশিক নলের ভর, এই হচ্ছে একটা কৈশিক নল, মানে জানো তোমরা সরু নল, সেখানে তার কৈশিক নলের ভর হচ্ছে, এই নলটার ভর হচ্ছে নল, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে 4.576 গ্রাম। নলের মধ্যে একটি পারদ সূত্র প্রবেশ করালে, তার মানে নল প্লাস পারদ সমান কত বলেছে, 4.925 গ্রাম হয়ে যায়, 4.925 গ্রাম এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই যে পারদটা মনে করো এতটা পারদ ডোবানো হয়েছে, নল প্লাস পারদ, এই কেসটা দাঁড়িয়ে গেছে। তাহলে দেখো এইটা থেকে যদি আমি এইটা মাইনাস দিই তাহলে আমরা বলতে পারবো পারদের ভর কত। তাহলে পারদের ভর এম সমান কত করে রাখছি আমরা, এইটা থেকে এইটা বিয়োগ, তাই তো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 6 কত দিতে পারবো, 9 দিতে হাত থেকে 1, 7 থেকে 8, 4 দিতে হাত থেকে 1, 5 থেকে 6, 6 দিতে হাত থেকে 1, কিছু নাই আর, 0.649 গ্রাম এটা হয়ে রইল। ঠিক আছে, দিয়ে কি বলা আছে দেখি, যদি এই সূত্রের দৈর্ঘ্য 3.435 সেমি হয় তবে নলের রন্ধ্রের গড় ব্যাস নির্ণয় করো। আচ্ছা, পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6, তার মানে বুঝে গেলে যে পারদের সিজিএস পদ্ধতিতে ঘনত্ব দেওয়া আছে 13.6 গ্রাম পার সেমি কিউব। ব্যাস, এরপর বলছে যদি এই সূত্রের দৈর্ঘ্য 3.435 সেমি হয়, মানে এইখান থেকে এর দৈর্ঘ্যটাও দেওয়া আছে কত, এইটা দেওয়া আছে গিয়ে 3.435। ক্যালকুলেশন নিজেরা করে নেবে, আমি কিন্তু এটার ক্যালকুলেশন করতে পারবো না, আমার হাতে মোবাইল আর টেবিলের খাতা, আমি ক্যালকুলেশন কিন্তু করতে পারবো না, ক্যালকুলেটার নেই। হয় তাহলে নলের রন্ধ্রের গড় ব্যাস নির্ণয় করো। ক্যালকুলেশন তো করতে পারতেই হবে, না হলে কিসের সায়েন্স নেওয়া বলো, ক্যালকুলেশনে কিসের চাপ। তো যদি বলেছে, আর যেগুলোর ক্যালকুলেশন ইজিলি হয়ে যাচ্ছে সেগুলো আমি করে ফেলবো। দৈর্ঘ্য হচ্ছে 3.435 সেমি হয় তবে নলের রন্ধ্রের গড় ব্যাস নির্ণয় করো। এই যে নলের রন্ধ্র মানে এর গড় ব্যাস, এইটা বার করতে বলেছে। আচ্ছা একটা জিনিস, আচ্ছা পারদের, তাহলে এই পারদটার আয়তনটা তো আমরা জেনে যাব, এই যে এখানে যে পারদটা আছে পারদের আয়তনটা আমরা জেনে যাব। কি করে জেনে যাব, কারণ পারদের ভর জানি আর পারদের ঘনত্ব জানি। পারদের ঘনত্ব রো সমান কত, 13.6 গ্রাম পার সেমি কিউব, কিচ্ছু চাপ নেই, এটা হয়ে গেল পারদের ঘনত্ব। আচ্ছা তাহলে আয়তন, অতএব আয়তন সমান কত হবে, তুমি ভর জানো, তাহলে তুমি কি জানো দেখো, আবার যদি এটা ভুলে যাও বারবার লিখে নেবে, রো সমান m/v, তাহলে ভি সমান কি m/রো, তাহলে ভর হচ্ছে 0.649, এটা পারদের ভর, আর পারদের ঘনত্ব হচ্ছে 13.6, তাহলে এত সেমি কিউব, এরকম অবস্থায় হয়ে রইল। বেশ, তাহলে এখানে যে পারদটা রয়েছে বলেছে যে তাহলে ওই পারদ রন্ধ্রের ব্যাস কত। আচ্ছা যে পারদটা রয়েছে সেটা তো এতটা পর্যন্ত, মানে সেটাকে যদি আমরা তুলে এনে এরকম যদি ভাবি, তাহলে দেখো এইরকম ধরনের যেন একটা সিলিন্ডারের মতন হয়ে যাচ্ছে, এই গোটাটাতে পারদ ভর্তি আছে, হ্যাঁ পারদ ভর্তি আছে, সেই সিলিন্ডারটার ব্যাসার্ধ ধরলাম আমি, আচ্ছা ব্যাস ধরলাম আমি ডি, তাহলে তার ব্যাসার্ধ কত, d/2। আচ্ছা আর এর হাইটটা কত, সেটা হচ্ছে আমাদের এই এল যেটা লিখেছি সেটা দেওয়াই আছে, তার মানে এর আয়তন কত পেয়ে যাচ্ছি আমরা, ভি সমান πr²h, আমরা সূত্র জানি πr²l, আর এর জায়গায় d/2, তার মানে πd²/4, এটা মাথায় রাখবে। এরিয়া মানে πr² যদি হয় তাহলে তার ক্ষেত্রফল মানে সবসময় হবে πd²/4। বেশ, তাহলে πd²/4 আর এইটা তো রইল এল, মানে আমরা তো আয়তন বার করছি, তাহলে এই হিসাবে আয়তনটা হয়ে থাকলো। আবার আমরা ভেতরে যে পারদটা রয়েছে তার আয়তন আমরা এইরকমভাবে আমরা বের করে নিয়েছি, উৎস্থিতিবিদ্যা থেকে ওটাকে বের করে নিয়েছি।
ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা ওই ওর আয়তনটাকে আমরা এমনি ক্যালকুলেশন জিওমেট্রি থেকে ওটা জানি আমরা, তাহলে ওই দুটো আয়তন সেম হবে। তাহলে আমরা কী বলতে পারবো, দেয়ারফর পাই ডি স্কোয়ার বাই 4 ইন্টু এল মানে কত 3.435 এইটা মানে হচ্ছে গিয়ে কত, এই দিকের আয়তনটা 0.649 বাই 13.6। আচ্ছা, সেটা যদি হয় তাহলে এইখান থেকে তোমাকে ডি স্কোয়ার সমান ডাইরেক্ট করে নিচ্ছি আমি। দেখো ডি স্কোয়ার সমান 0.649 ডি স্কোয়ার, এইদিকে তলায় যে আছে সে সব ওপরে যাবে। আচ্ছা, তলায় যে আছে সে ওপরে যাবে মানে দেখো 4 ওপরে যাবে, বেশ। আর এই পাই মানে হচ্ছে কি 22/7, আমি যদি লিখতাম তাহলে এখানে 22 থাকতো, এখানে 7 থাকতো, তাহলে তলায় যে আছে সে ওপরে যাবে মানে 7টা উপরে গেল, আর কেউ তলার নেই যে উপরে যাবে, বাই 13.6 সে সবাইকে ওপরে যেতে হবে, মানে এই অঙ্কর ক্ষেত্রে বলছি, নাহলে সবাই বলবে যে স্যার সবাইকেই তো একদিন ওপরে যেতে হবে এরকম। তাহলে 13.6 উপরে যারা আছে তারা তলায় আসবে, যেমন মা দুর্গা আসে প্রতিবার উপর থেকে। দেখো এটা 22/7, এটা 22/7, তাহলে 7টা নিচে ছিল উপরে গেছিলো, উপরে 22টা রয়ে গেছে, তাহলে তলায় দিয়ে দিলাম, ইন্টু 3.435 এটা হয়ে গেল। এটা হয়ে গেলো তোমার ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ডায়ামিটার মানে রন্ধ্রের গড় ব্যাস মানে ওই ব্যাসটাই বার করতে হবে। ডি সমান কী দাঁড়িয়ে গেল, আন্ডার রুট 0.649 ইন্টু 4 ইন্টু 7 বাই 13.6 ইন্টু 22 ইন্টু 3.435। এবারে এটা তো নিশ্চয়ই কেউ দাবি করবে না যে স্যার ক্যালকুলেটর ছাড়া এটা করে দিন, এটা তোমরা করে নেবে। তাহলে এত সেমি, ঠিক আছে, রন্ধ্রের ব্যাস বেরিয়ে গেল। চলো দেখি নেক্সট। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখা যাক 5-এরটা। একটি বিকারে 4 সেমি গভীর পারদ ও তার উপর 12 সেমি গভীর জল আছে। বেশ, আর অঙ্কটা পড়বো না। এই একটা বিকার, 4 সেমি গভীর পারদ, তার উপরে 12 সেমি গভীর জল আছে। এটা একটা আলাদা বর্ডার করলাম, এটা পারদটা এমনি মুখটা হতো, পারদটাকে এমনি কী বলেছি, পারদের উপরটা তো কনভেক্স হবে, এরকম টাইপের হবে, আঁকা উচিত ছিল এরকম। যাই হোক, সেসব ছাড়লাম, এই পর্যন্ত জল আছে। এইটা বলা আছে 4 সেমি, এইটা হচ্ছে 12 সেমি। এবার বলা হয়েছে যে বিকারের তলদেশে মোট চাপ কত। আচ্ছা, বিকারের তলদেশে মানে মোট চাপ কিসের উপরে চাপ পড়বে, দেখো মোট চাপ সমান কিসের চাপ হবে, দেখো তুমি, এই যে 4 সেমির, আচ্ছা আমাকে চাপ কত বার করতে বলি, তাহলে তো চাপই নেই, তাহলে তো চাপের অঙ্ক, এই চাপ নেই বলছো, ঠিক আছে। তাহলে দেখো এর জন্য যেটা চাপ পারদের জন্য, তাহলে আমি এটা রো এইচ জি লিখে রাখলাম, এই 4 সেমি গভীর পারদের জন্য যে চাপ, প্লাস ওপরে এই যে 12 সেমি জল আছে তার জন্য যে চাপ, পিএইচ, তার জন্য যে চাপ, তাহলে পি ডাব্লু লিখে রাখলাম, প্লাস বলবি স্যার আবার প্লাস, হ্যাঁ এই তো ওপরে যেগুলো বায়ুমণ্ডলের চাপ, যদি বলো যে স্যার বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে কী করে বুঝলেন, ওপরটা যে বন্ধ আছে নেই তার কি মানে আছে, দেখো তার জন্যই এটা দেওয়া আছে, বায়ুমণ্ডলের চাপটা এটা দেওয়া আছে। এটা যদি না দেওয়া থাকতো আলাদা গল্প দাঁড়াতে পারতো, যেহেতু এটা দেওয়া আছে তাহলে আমাদেরকে বায়ুমণ্ডলের চাপ মানে এটাকে আমাকে লিখতে হবে বায়ুমণ্ডলের প্লাস বায়ুমণ্ডলের চাপ বা অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলের চাপ P0, এই যে এটা PO লিখে রাখলাম বা P0। বেশ, তাহলে দেখো আমরা এখানে এই 4 সেমির পিএইচজি বার করো। পিএইচজি সমান কত হবে, আমরা কি জানি, এইচ রো জি, বেশি কথা না বলে আমরা জানি ঘনত্ব, এই চাপ সমান আমরা জানি উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই তাহলে 4 সেমির জন্য কী চাপ হবে, এইচ রো জি। এইচ মানে কার হাইট, এই যে পারদের, এই যে রো এইচ জি লিখলাম মানে পারদের জন্য চাপ, সেটা কত 4 ইন্টু পারদের ঘনত্ব দেওয়া আছে দেখো 13.6, একদম সহজ 13.6, আর ওটা মুখস্থ থাকবে, ইন্টু জি মানে হচ্ছে 980, জিটাকে কি এখানে গুণ করে দেবো, আচ্ছা থাক 980, তাহলে এত দাঁড়ালো। তাহলে এটা কিসে করছিলাম আমরা, দেখো চাপটা সব কিছু সিজিএসে করছি, তাহলে সিজিএসে চাপ মানে কি, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, ঘাত বাই ক্ষেত্রফল, ঘাত মানে কি বল নিউটন বাই ক্ষেত্রফল মিটার স্কোয়ার, সিজিএস হলে কী হবে, উপরে ডাইন নিচে সেমি স্কোয়ার,
তাহলে এত ডাইন পার সেমি স্কোয়ার। একক ভুল করলে হবে না ফিজিক্স। তারপর দেখো পি ডাব্লু মানে এই এতটা পর্যন্ত জলের জন্য যেটা চাপ সেটা কত হবে, সেই একই ব্যাপার এইচ রো জি মানে 12 ইন্টু রো জলের ঘনত্ব 1 ইন্টু জি মানে 980 এত ডাইন পার সেমি স্কোয়ার। আর অ্যাটমসফেরিক প্রেসার সবাইকার জানা আছে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হবে। তো সেটা ধরো যদি করতে হয় তাও আরেকবার করে নিচ্ছি। পি অ্যাটমসফেরিক এটিএম বা পিও লিখেছি না, আচ্ছা তাহলে পিও লিখলাম, সেটা কত আমরা জানি যে পারস্তম্ভের চাপ মানে বায়ুস্তম্ভের চাপ মানে বোঝায় 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপটা কত হবে, যে লেখাই আছে 76 সেমি পারস্তম্ভের চাপ। তাহলে 76 সেমি পারস্তম্ভ কত চাপ দেবে, চাপের যা ফর্মুলা এইচ রো জি, সেখানে যেটা 76 সেমি যেটা বলা হচ্ছে সেটা গিয়ে ওই এইচ, তাহলে দাঁড়িয়ে গেল কত এইচ ইন্টু পারদের ঘনত্ব তো জানা আছে, একটু আগেও বললাম 13.6 ইন্টু জি মানে 980 এত ডাইন পার সেমি স্কোয়ার। এবারে এটার ক্যালকুলেশন কায়দা করে নাও, তাহলে এটা আমি আর করছি না। পি টোটাল মানে এই তিনটে যোগ হয়ে যাবে। দেখো 980টা সব জায়গায় কমন যদি বলো তাহলে একবার দেখছি, 980টা সব জায়গায় কমন দিয়ে 4 ইন্টু 13.6 প্লাস 12 ইন্টু 1 তাহলে 12 প্লাস এটা রইল 76 ইন্টু 13.6 76 ইন্টু 13.6 এত ডাইন পার সেমি স্কোয়ার। দেখো এবারে এইটা গুণ করবে, এইটা গুণ করে যেটা হলো করলে এইটা প্লাস এইটা, এই তিনটের যোগ করে তাকে 980 দিয়ে গুণ করে দেবে, যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার, তত ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এটার ক্যালকুলেশন হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখছি, চলো নেক্সট অঙ্ক দেখো। বায়ুমণ্ডলের চাপ 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার হলে জলের কত গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে। কার চাপ 3 গুণ হবে বলেছে, জলের কত গভীরতায় চাপ, জলের কত গভীরতায় চাপ সেটাকে আমরা আচ্ছা ধরলাম যা খুশি একটা জলের কত গভীরতায় চাপ সেটা ধরলাম আমরা পি ডাব্লু। বলেছে জলের কত গভীরতায় চাপ বায়ুমণ্ডলের চাপের 3 গুণ হবে। তাহলে বায়ুমণ্ডলের চাপ যদি P0 হয় তার মানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে 3 ইন্টু P0 হবে, ব্যাস এটাই তো। তাহলে জলের আমরা এইচ গভীরতায় চাপ ধরলাম, জলের আমরা ধরলাম এইচ গভীরতায় চাপ। তাহলে যদি এইচ গভীরতায় চাপ ধরতে হয় আমাকে, তাহলে আমি কি বলবো, জলের এইচ গভীরতায় চাপ মানে কি দাঁড়াবে, এই এইচ গভীরতার জন্য যে চাপটা সেটা এইচ যদি হয়, জলের ঘনত্ব ধরলাম রো, সেটা আমরা জানি 1, তাহলে আমরা কি করব, এটা জলের ঘনত্ব হচ্ছে রো মানে 1 আর এইচ গভীরতায় চাপ ধরলাম, তাহলে আমরা কি করব, আচ্ছা একবার লিখে নিচ্ছি, এইচ রো জি প্লাস এখানে বায়ুমণ্ডলের চাপ আছে কিন্তু, তাহলে পি জিরো সমান কত 3 P0, বেশ। তাহলে এইচ ইন্টু রো ইন্টু জি মানে কত, রো মানে 1, তার মানে এইচ ইন্টু জি সমান কত 3 P0 মাইনাস P0 সমান 2 P0, ব্যাস। তাহলে দেখো এইচ সমান কত দাঁড়াবে 2 P0 বাই জি, ব্যাস। তার মানে 2 P0 বাই জি, P0 মানে কি বায়ুমণ্ডলের চাপ, তাহলে 2 ইন্টু বায়ুমণ্ডলের চাপ কত 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, যেটা আমরা একটু আগের অঙ্কটা করছিলাম, যে এই ক্যালকুলেশনটা যদি তুমি করতে, এই যে এইটাতেই ওই ভ্যালুটা দাঁড়াতো যেটা বায়ুমণ্ডলের চাপ, কিন্তু এখানে আমি আলাদা করে যোগ করলাম, তুমি করতেই পারতে যে এই দুটোকে একসাথে দিয়ে এটা আলাদা করে যোগ করে দিতে। তো আমি যাই হোক একসাথেই তিনটেকে লিখে করলাম, তাই এইটা এরকম করেছিলাম। তো এইটা মানেই দাঁড়াবে 1.013, কারণ এটাই ইন্টু 10⁶, কারণ এটাই বায়ুমণ্ডলের চাপ, বেশ। তাহলে চলো এই অঙ্কটা এবার ফিরে আসি। তাহলে 2 ইন্টু 1.013 ইন্টু 10⁶ বাই তলায় যেহেতু জির ভ্যালু কিছু দেওয়া নেই, তাহলে আমাকে 980 ধরতে হবে। তাহলে এত সেমি আসবে উত্তরটা, অনেক বেশি সেমি হয়ে যাবে, সেটাকে মিটার করে নেবে, ব্যাস। মিটার করতে গেলে কী হবে, সেন্টিমিটারকে মিটার করতে গেলে তাহলে এই তলায় আমি আরেকটা 100 দিয়ে দিচ্ছি, তাহলে এটা ডাইরেক্ট মিটার হয়ে গেল, এবারে এই ক্যালকুলেশনটা করলে যত অ্যান্সার আসবে তত মিটার, সেটাই অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখা যাক। একটি বাড়ির নিচের তলার কলে জলের চাপ 59/4 নিউটন পার মিটার স্কোয়ার এবং ছাদের কলে জলের চাপ এত নিউটন পার মিটার স্কোয়ার, বাড়ির উচ্চতা নির্ণয় করো। এটা একদম সহজ। ধরো এটা হচ্ছে গিয়ে বাড়ি, হ্যাঁ, তো এখানে বলা আছে যে নিচের তলায় জলের চাপ মানে এখানে মানে
ওয়ান লিখে দিলাম, ছাড়ো P1, সেটা কত? অবশ্যই এখানে জলের চাপ বেশি হবে, এটা তো সবাই বুঝতে পারছো, উচ্চতাটাও বেশি উপরের থেকে, এত নিউটন পার মিটার স্কোয়ার মানে পাস্কাল আর কি। আর বলা আছে ছাদের কলে জলের চাপ, এখানে ধরো এই ছাদেই মনে করো এখানে একটা কল আছে, সেখানে জলের চাপ আছে কত? 19830 নিউটন পার মিটার স্কোয়ার। এখন বলবে স্যার এটা কিছু নাম দিলেন না, এটা P2। তাহলে দেখো বলেছি যে এই হাইটটা কত, তাহলে এই যে চাপের যে পার্থক্যটা সেটা তো এই হাইটটার জন্যই, তাহলে এত হাইটের চাপ কত হয়? এত হাইটের জন্য, তাহলে এইচ রো জি, তাহলে আমরা কি বলবো? P1 মাইনাস P2 সমান কি এইচ রো জি। ব্যাস, এই তো হয়ে গেল, হয়ে গেল। তাহলে এটা কী বসাবে? তাহলে এইচ রো জি। আচ্ছা, এইচ রো জিটাকে এইদিকে নিয়ে চলে এলে এইচ ইন্টু 1 × জি মানে 980 সমান P2 মাইনাস P1, মানে দেখো এইটা মাইনাস এইটা হবে। জলের ঘনত্ব এটা নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এটা 1000 করতে হবে আমাকে, ঠিক আছে? এখানে এই যে 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে এটা যেহেতু এসআইতে রয়েছে, তাহলে এইচের জায়গায় এইচ রইল ইন্টু 1000 কেজি পার মিটার কিউব, কারণ এসআইতে করতে হচ্ছে আমাকে। জলের ঘনত্ব 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে 1000 দ্বিগুণ করলাম ইন্টু জি এর ভ্যালু তো কিছু সেইভাবে বলেনি, তাহলে এটা 980 রইল। এইটা সমান কী হবে? P2 মাইনাস P1। এখানে দেখো মাইনাসটা করে দেখো কত দাঁড়াচ্ছে, 0 থেকে 0 মানে 1 2 3টে শূন্য দিয়ে দিলাম প্রথমে, 1 2 3টে, তারপর কী আছে 4 নম্বর শূন্যয় ওখানে 8 আছে, তাহলে 8 2 10, 2 রইল, হাতে রইল 1, 9 1 1 10, 10 কত দিতে 9, হাতে 10, এটা কত হলো? 9 10, দাঁড়া এটা ক্যালকুলেশনটা একবার এখানে এর তলায় নামিয়ে করে দিচ্ছি। এটা হচ্ছে কত? 1 9 8 3টে শূন্য, তাহলে এটা মাইনাস 1 2 3, 1 হাতে 0, 9 থেকে 3, এইটা ভুলভাল হয়ে যাচ্ছিল, 3,91,000, ওইটা 2, সরি এটা এখানে 2 তার থেকে 9 10 0 9 1 1 2 3, তাহলে 3,92,000, 3,92,000 এইটাই এসছে। দেখো এটা চলে এসছে, তাহলে এইখানে তুমি এইচ সমান কত করতে পারবে? 3,92,000 মধ্যে 1 2 3 চলে গেল, 1 2 3 চলে গেল, দেখো 392/980 এত মিটার। সরি এটাতে একটু ভুল হয়েছে, এটা 9.80, এটা 9.80, তাহলে এটা এত 9.80, কারণ এটা তো এসআইতে বসাচ্ছি, এটা 980 সিজিএসে হয়ে গেছিলো, গোটা অঙ্কটা এসআইতে হচ্ছে। এগুলো সব খেয়াল রাখতে হবে, এই যে 9.80, তাহলে এটা 9.80 এত মিটার, যেটা অ্যান্সার আসবে দেখো 10-এর কাছাকাছি, 40 মিটারের কাছাকাছি অ্যান্সার কিছু একটা থাকবে এটাতে। ব্যাস অত মিটার হয়ে গেল। এবার চলো নেক্সট অঙ্কটা দেখব। নেক্সট অঙ্কে কী বলা আছে? একটি জল ভর্তি শঙ্কুর উচ্চতা 50 সেমি, জল ভর্তি শঙ্কু, চলো শঙ্কু, এই যে এটা জল ভর্তি শঙ্কু আছে, এটা জল ভর্তি আছে, তার উচ্চতা কত বলা আছে? 50 সেমি। এই এইচটা দেওয়া আছে 50 সেমি। একটা জিনিস ভাববে, জলের চাপ কিন্তু তলদেশে সবসময় উচ্চতার উপরেই নির্ভর করে, ঠিক আছে? তুমি এটা ভাববে না যে এটা তো এই দিকটা তো স্যার হেলানো আছে, এটা তো সোজাসুজি নেই, এটা কিন্তু ভাববে না। এটা একটা টপিক আছে দেখবে তোমার দেখবে উৎস্থৈতিক কূট বলে একটা জিনিস আছে, ওটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্সটা কী জিনিস? যে তুমি যে কোনো পাত্রে তুমি জল রাখো, পাত্রের আকার যেমনই হোক তার উপরে কিছু নির্ভর করছে না, শুধুমাত্র উচ্চতাটা কত তার উপরেই চাপটা নির্ভর করবে, ঠিক আছে? এটা ক্লাস 9 10-এও একটা সময় ছিল এটা। তো যাই হোক, এবার চলো অঙ্কটায় ফিরে আসি। উচ্চতা 50 সেমি, বলেছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, এইটা দেওয়া আছে, এটার ক্ষেত্রফল দেওয়া আছে 20 সেমি স্কোয়ার। শঙ্কুটির ভূমিকে টেবিলের উপরে রাখা হলো, এখানে একটা টেবিলের উপরে রাখা হয়েছে, ধরো এখানে একটা টেবিলের উপরে রাখা হয়েছে, সে তো রাখতে হবেই কোথাও একটা, সেই টেবিলের উপরে রাখা হয়েছে। দিকে বলা আছে টেবিলের ওপর শঙ্কুর জলের ঘাত কত। ব্যাস, তাহলে শঙ্কুর জলের ঘাত আমরা কি জানি? চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, তাহলে ঘাত মানে এফ সমান পি ইন্টু এ, তাই এটা তো কোনো চাপ নেই, এটা পেয়ে যাচ্ছে। আর পিটা কত? পি মানে কত? এইচ রো জি, তাহলে এইচ রো জি এ, সব কটার মান তুমি বসাও। এইচ কত? 50, রো মানে ঘনত্ব, কী আছে? জল ভর্তি, জলের ঘনত্ব 1, সিজিএসে চলছে তাহলে 1, জি এর ভ্যালু কত? 980, এটা আমি আগেরবার সব সিজিএস করতে করতে একটা এসআই করতে গিয়ে ওটা 9.8টা তখন দিতে ভুলে গেছি। তো এখানে দেখো এটাও সিজিএস চলছে, 980 হয়ে গেল এইচ রো জি ইন্টু এ মানে কত? 20, তাহলে এটা অ্যান্সার কিসে বেরোবে? এফটা এত ডাইন, দেখো হয়ে গেল এত ডাইন। চলো নেক্সট অঙ্কয় চলে যাব। এটা অ্যান্সারটা করলে তুমি তো করতে পারবে, দেখো না কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর দুটো শূন্য মানে একের গায়ে 3টে শূন্য, তার মানে দেখো 9 8 0 1 2 3 এত ডাইন, তার মানে কত? 1 2 3 4
5 মানে 9.8 ইন্টু কত হলো কটা 1 2 2 2 4 5 ইন্টু 10⁵ ডাইন, আর 10⁵ ডাইন মানে আমরা জানি 1 নিউটন, তার মানে এটা 9.8 নিউটন। দেখো অ্যান্সার থাকবে। আচ্ছা, এগুলো করতে গিয়ে দেখো আমার তো অ্যান্সারটাও আমার কাছে নেই। কোথাও যদি কোনো কিছু জায়গায় কোনো অঙ্কে ভুল থেকে থাকে বা কিছু, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ আমি এটাই আপলোড করে দেবো। কোথাও ভুল থাকলে আমাকে বলবে যে স্যার এটা ভুল আছে বা এই অঙ্কটা বুঝতে পারিনি, কিছু একটা সমস্যা হয়েছে, আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই বলবো আবার। নেক্সট 9 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, একটি হাইড্রোলিক প্রেসের, এবার হাইড্রোলিক প্রেসের অঙ্ক চলে এলো। হাইড্রোলিক প্রেসে আমরা কি জানতাম, এরকম আমরা কি জানি, এখানে একটা ছোটো বড়, এখানে আমরা অল্প বল দেবো, এখানে আমরা বেশি ঘাত পাবো। তো তার জন্য আমাদের এইখানে দেখো, আমরা যদি এখানে F1 বল দিই, এখানে যদি আমরা F1 বল দিই, আর এরিয়া অফ ক্রস সেকশন যদি হয় A1 মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে যদি আমরা ঘাত পাই F2, আর এর যেটা এরিয়া অফ ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা যদি হয় A2, তাহলে আমরা কি জানি F1 বাই A1 সমান F2 বাই A2, এরকম ধরনের আমরা ব্যাপারটা জানি। তাহলে দেখো আমরা দেখা যাক কী বলছে, একটি হাইড্রোলিক প্রেসের বড় ও ছোটো পিস্টনের ব্যাস যথাক্রমে 45 সেমি ও 5 সেমি। তাহলে 45 সেমি, তখন কী বলেছিলাম যে যদি ব্যাস জানা থাকে, এরিয়া মানে ক্ষেত্রফল কী হয় πr², তাই তো। তাহলে πr², আরের জায়গায় কী হবে d/2, তার মানে কত হবে πd²/4, এটাই বলেছে ব্যাস। তাহলে এর ব্যাস যদি ধরো d1 হয়, তাহলে A1 মানে কত πd1²/4, আর এর ব্যাস যদি D2 হয়, হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রফল A2 মানে কত দাঁড়াবে πd2²/4। দেখো এগুলো পরিষ্কার বোঝা যাবে আশা করি। যেখানে বলেছে ছোটো পিস্টনে কী পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে এত নিউটন ঘাত উৎপন্ন হবে, মানে F2টা দেওয়া আছে ছোটো পিস্টনে, মানে F1টা কত বার করতে হবে তোমাকে। তাহলে F1 সমান দেখো F2 ইন্টু A1টাকে ওইদিকে তুলে দিচ্ছি, তাহলে A1/A2 দেখতে ভালো লাগলো, অন্য কিছু না, যা ইচ্ছাভাবে লেখা যাবে। তাহলে F2 এত ঘাত উৎপন্ন হবে, তাহলে সেই জায়গায় কী থাকবে বলো 39690, এত ঘাত উৎপন্ন হবে, মানে এটা হচ্ছে উৎপন্ন ঘাতটাই F2। তাহলে দেখো এইটা ইন্টু A1 মানে কত πd1²/4, তাই না। তাহলে πd1²/4 এটা হয়ে গেল, আর তলায় রয়েছে A2, তাহলে তলায় A2, এই লাইনের তলায় A2, তাহলে এটা কত πd2²/4, πd2²/4, তাহলে 4 গেল ওপরে, ব্যাস 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে d1²/d2², ব্যাস। তাহলে দেখো এত নিউটন, তাহলে 39690 ইন্টু d1², মানে কত বলো, d1 মানে দেওয়া আছে বলেছে একটি বড় ও ছোটো পিস্টনে, তাহলে বড় পিস্টনে বলেছে ছোটোর হচ্ছে 5, তাহলে d1 হচ্ছে গিয়ে 5, তাহলে 5 ইন্টু 5 বাই তলায় এটা 45 ইন্টু 45 এত নিউটন। এবার এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে, দেখো 5 9 45, আবার 5 9 45, কিছু একটা 9-এর কারনামা কিছু একটা হতে পারে, তাহলে 9 দিয়ে ডাইরেক্ট যাবে, 9 4 36, 3 রইল, 9 4 36, হ্যাঁ দেখো 9 দিয়ে ডাইরেক্ট যাচ্ছে, এটা 9 4 36, 3 রইল, আবার 9 4 36, 9 1 9 0, এটাও কি 9 দিয়ে ডাইরেক্ট যাওয়ার কেস আছে, 9 4 36, 8 রইল, 9 9 81, 9 4 36, 8 রইল, 1 এলো, 9 9 81 আর 0 এলো। দেখো তাহলে এটা অ্যান্সারটাই বার করে দিলাম, এটা হয়ে গেল 490 নিউটন। দেখো প্রত্যেকটা লাইন বুঝতে পারা গেছে কিনা দেখে নাও, প্রত্যেকটা লাইন কাছে হয়ে যাক, কিন্তু আমি তো লাইনগুলো করতে তো দেখে নিচ্ছ, দিয়ে তো নিজেটা করে নিয়ে তো যাবে, দেখে নাও। দেখো কোনো অসুবিধা থাকবে না আশা করি, ফোনটা নড়ছে বলে এইসব চিন্তা হচ্ছে আমার, কিন্তু তোমরা সব এক্সপার্ট ছেলে, কোনো চাপ হবে না। আচ্ছা, এইটাতে কী দেওয়া আছে, একটি হাইড্রোলিক প্রেসে লিভারের 2 বাহুর, এইটা একটা অন্যরকম ব্যাপার চলে এলো, এটা কিন্তু হাইড্রোলিক প্রেস, আগেরটাও প্রেস ঠিক আছে, তো হাইড্রোলিক প্রেসে লিভারের 2 বাহুর দৈর্ঘ্য 20 সেমি ও 100 সেমি, এই ব্যাপারটা এখন একটু আনকরা লাগতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি থিওরি সমেত একদম। বড় ও ছোটো পিস্টনের ব্যাসার্ধ যথাক্রমে এইটা এত নিউটনের একটি বল লিভারের হাতলে প্রয়োগ করলে বড় পিস্টনের উপর প্রযুক্ত ঘাত কত হবে, এটা বোঝার ব্যাপার আছে। দেখো আমরা কি বলছি, ধরো এইটা বড় পিস্টন, এটা ছোট পিস্টন, তো বাকি ডেটাগুলো আমরা পরে দেখব। আগে একটা জিনিস দেখো, এই যে এখানে আমরা যে বল দেওয়াটার কথা বলছি, এটা অন্য কোনো একটা ভাবে দেওয়া যায়, এটা ডাইরেক্ট বল দেওয়ার কথা বলছি, তো এটা একটা কায়দা করা আছে যে এইখানে একটা
লিভার লাগানো আছে, এখানে একটা লিভার লাগানো আছে, যার এইটা হচ্ছে আলম্ব বিন্দু, হ্যাঁ লিভার লাগানো আছে, দিয়ে এইখানে বল প্রয়োগ করা হচ্ছে, মনে করো ডাব্লু পরিমাণ ধরো বল প্রয়োগ করলাম আমি বলছি। তাহলে এইটাকে যদি এরকম করে চাপ দিই, হ্যাঁ এটাকে চাপ দিলে কী হবে, মানে এমনভাবে সিস্টেমটা করা থাকবে, আমি যদি এটাকে নামাই তাহলে এটাও নামবে আর কি, এটা চাপে নামবে, এটা ধরো ফিক্সড আছে, এটা ধরো যদি ফিক্সড থাকে তাহলে এইখান থেকে যদি এটা যদি ফিক্সড থাকে এই জায়গা, আর এই জায়গা থেকে ধরো একটা মুভেবল এর মধ্যে আছে, এখানে রডটা উপরে ওঠে নামে, তাহলে বুঝতেই পারছো যে এইখানে যদি আমি চাপ দিই তাহলে কী হবে, এইটা জিনিসটা নিচের দিকেই আসবে। আচ্ছা বেশ হয়ে গেল, তাহলে এইটা ধরো এক ধরনের লিভার হয়ে গেল এটা, যার এক প্রান্তে কী আছে আলম্ব বিন্দু, এইখানে একটা তুমি বল প্রয়োগ করছো আর এইখানে একটা বল পাচ্ছ, মানে একটা বল হয় একটা রোধ হয় ওখানে লিভারে থাকে। তো যাই হোক তুমি এখানে একটা বল প্রয়োগ করবে, ধরো এখানে একটা রোধ পাবে। তো এই বড় বাহুটাকে যদি আমরা ডি বলি, আর ছোট বাহুটা এই আলম্ব বিন্দু থেকে যেটা ছোট বাহুটা এইটাকে যদি আমরা সি বলি, ছোট বাহুটা, বড় বাহুটা বললাম ডি, ছোট বাহুটা সি, আর এইখানে যে বলটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি যেটা ছোট পিস্টনে দেওয়া হচ্ছে সেটার জন্যই তো কায়দা করা হলো, তাহলে এটাকে আমরা বললাম F1। ঠিক আছে, তাহলে যেখান থেকে যে বলটা দিচ্ছি সেইটা আলম্ব থেকে কতটা দূরে আছে, ব্যাস এটা করলেই হলো। ওই জন্যই ওটাকে বলা হয় বল ইন্টু বলবাহু সমান রোধ ইন্টু রোধবাহু। এটা দেখবে থিওরিতে পাওয়া যায়, রোধ ইন্টু রোধবাহু। তাহলে এইখানে বল মানে কি, বল মানে যেটা তুমি দিচ্ছ, তাহলে কি সেটা ডাব্লু ইন্টু বলবাহু, আমি কি বললাম সেখান থেকে যেটা আলম্ব দূরত্ব আছে, তাহলে সেটা কত ডি, সমান রোধ মানে কত, তুমি যেটা এখানে পাবে সেই বলটা সেটা হচ্ছে গিয়ে F1 ইন্টু সেটা কতটা দূরত্ব আছে সি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই বল পাওয়ার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা পেয়ে যেতে পারি যে W1, মানে এই ফর্মুলাটা আগে শিখে না নিলে না অঙ্কটাতে একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে এই F1 সমান, দেখো F1টা এখানে রইলো, তাহলে কী হবে, শুধু সিটা এর তলায় এসে ভাগ হবে, তাহলে W ইন্টু ডি বাই সি। দেখো এইখানে যে F1 বলটা আগের অঙ্কর ক্ষেত্রে কী ছিল, যে F1 বলটাকে ডাইরেক্ট দেওয়া ছিল, F1 বলের মানটা ডাইরেক্ট দেওয়া ছিল, সেটা তো একদম জলভাত ছোট্ট অঙ্ক হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে F1টাকে বার করার জন্য একটা কায়দা করে দেওয়া আছে এই অঙ্কগুলোতে। তাহলে সেই ক্ষেত্রে তুমি সবসময় ভাববে যে এরকম ধরনের একটা সূত্র ভেবে নেবো আমরা, যেটা আমাদের ছিল কি, যেখানে উৎপন্ন ঘাত যদি F2 হয়, এরিয়া অফ ক্রস সেকশন এর যদি A2 হয়, আর এখানে যদি প্রযুক্ত বল F1 যেটা আমাদের এখানেও হচ্ছে, আর এর এরিয়া অফ ক্রস সেকশন যদি হয় A1, তাহলে আমাদের কি জানা ছিল এটাই যে F2 বাই A2 সমান F1 বাই A1, তাই তো, এটা জানা ছিল। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো আমাদের থিওরি অনুযায়ী কী হয়, আমরা যেটা উৎপন্ন ঘাত ফাইনাল যেটা পাচ্ছি সেটাকেই তো গুরুত্ব দেওয়া হয়। তাহলে সেই হিসাবে যদি আমি এটাকে লিখি, তাহলে F2 সমান তুমি কী পাবে, দেখো এই A2টা উপরে চলে যাবে, তাহলে আমরা বলতে পারবো কি A2 বাই A1 ইন্টু F1, তার মানে তুমি দেখো F2 সমান কী বলতে পারছো, A2 বাই A1 ইন্টু F1 জায়গায় তুমি কী বসিয়ে দিতে পারবে, এই লিভারের ফর্মুলাটা, যেক্ষেত্রে লিভার দেওয়া অঙ্কটা থাকবে, তাহলে ডাব্লু ইন্টু ডি বাই সি। দেখো থিওরিটা বুঝিয়ে দিলাম। এই ক্ষেত্রে যেটা আমাদের ফর্মুলায় যেটা F2 বাই A2 মানে F1 বাই A1, সেই ক্ষেত্রে আমরা F2 মানে ওই বলটা পাচ্ছি বা ওই ঘাতটা পাচ্ছি, আর এটা আমরা দিচ্ছি ছোটো পিস্টনে, আর ওইটা আমরা বড় পিস্টনে পাচ্ছি। ঠিক আছে, তো সেই সেম জিনিসই এখানে ব্যাপারটা আছে হাইড্রোলিক প্রেসেতে, সেম জিনিসই হচ্ছে। এটা দেখো থিওরিটাও হয়ে গেল, এটা আমরা একটা লিভার ইউজ করে এই বলটা এখানে দিচ্ছি, তাহলে সেই লিভারের সিস্টেমটা অনুযায়ী, তার ফর্মুলা অনুযায়ী আমাকে ওই বলের ব্যাপারটাকে আগে বার করে নিতে হলো। তাহলে সেক্ষেত্রে বল ইন্টু বলবাহু সমান রোধ ইন্টু রোধবাহু। বল মানে যেটা দিচ্ছি ডাব্লু, বলবাহু মানে ওখান থেকে যেটা আলম্ব দূরত্ব ডি, রোধ মানে ডিটা হচ্ছে বড় বাহু বুঝবে, আর সি মানে ছোট বাহু সি, তাহলে রোধ ইন্টু রোধবাহু। তাহলে দেখো, তাহলে ছোটো বাহুটা এখানে দেখো রোধের সাথে থাকছে, তাহলে F1 হচ্ছে রোধ, মানে যেটা আমরা পাবো সেটাকে বলা হয় রোধ, তাহলে F1 ইন্টু সি। তাহলে এই ক্ষেত্রে আমরা F1 মানে কি বলতে পারলাম, ডাব্লু ইন্টু ডি, আর এই সি ওপরে ছিল, নিচে চলে এলো ডি বাই সি। তাহলে এখানে F2 বাই A2 সমান F1 বাই A1 ছিল, F2 সমান A2 বাই A1 ইন্টু F1, F2 সমান তাহলে A2 বাই A1 ইন্টু F1 এর মানটা ডাব্লু ইন্টু ডি বাই সি। চলো এবার অঙ্কটাই চলে যাই। দেখো এবার বলবে যে স্যার দারুণ হয়ে গেল এটা। একটি হাইড্রোলিক প্রেসে লিভারের দুই বাহুর দৈর্ঘ্য 20 সেমি ও 100 সেমি, মানে বুঝতেই পারছো 20 মানে ছোটো আর বড়োটা হচ্ছে 100। বড় ও ছোটো পিস্টনের ব্যাসার্ধ যথাক্রমে 30 সেমি আর 3 সেমি, মানে আমাকে ক্ষেত্রফল A2 A1 এর জন্য ওটা দেওয়া আছে, আমরা তো জানি পাই আর স্কোয়ার, তাহলে ওটা করে নেব। 196 নিউটনের একটি বল লিভারের হাতলে প্রয়োগ করলে, মানে এই ডাব্লুটা দেওয়া আছে, এই যে এত হাতলে তোমার প্রয়োগ করা হয়েছে, এটা লিভারের হাতলে প্রয়োগ করলে বড় পিস্টনের ওপর প্রযুক্ত ঘাত কত, মানে বড় পিস্টনের ওপর এই যে ঘাতটা, সেটা দেখো আমরা একটু বার করে নিতে পারবো। কি মজা হয়ে গেল না অঙ্কটাতে, দেখো তুমি বসাও।
F2 সমান A2 মানে কত পাই R2 স্কোয়ার মানে বড় পিস্টনের যেটা ব্যাসার্ধ, তাহলে কত লিখবো আমরা পাই ইন্টু 30 আচ্ছা বাই A1 মানে পাই ইন্টু 3 পাই ইন্টু 3 ইন্টু ডাব্লু কত বলা আছে 196 ইন্টু ডি বাই সি, ডি দেখো কত দেওয়া আছে বড় বাহু 100 বাই সি কত ছোটো বাহু 20, ব্যাস হয়ে গেল। তার মানে এটা কেটে কুটে গেল, তাহলে 3 × 10 = 30 আচ্ছা এইখানে শূন্যই কেটে গেল। আচ্ছা 2 আর এইটাই কেটে দিচ্ছি আমি, কত হয়ে যাবে 2 × 9 = 18, 2 × 8 = 16, 98। তাহলে দেখো এইটা কি হলো এত নিউটন, তাহলে কত নিউটন তুমি পাচ্ছ দেখো 98,000 নিউটন, নাও বোঝো 98,000 নিউটন তুমি পেলে, দিয়েছিলে কত 196 নিউটন, দিয়ে তুমি পেয়ে গেলে কত 98,000 নিউটন, এটাই অ্যান্সার। ব্যাস হয়ে গেল 10টা অঙ্ক এখানে আমি রেডি করে দিলাম এই ভিডিওটার মাধ্যমে। তো যদি কোনো জায়গায় কিছু অসুবিধা থাকে, কোনো অঙ্ক যদি অ্যান্সারেও ভুল বেরিয়ে থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবে, কারণ আমি তো এটাই আপলোড করে দেবো। দেখে নাও একবার প্রথম থেকে আমি পুরো প্রত্যেকটা পেজ এর মধ্যে একবার দিয়ে দিলাম, ব্যাস যাতে পজ করে চাইলে একবার গোটা পেজটা দেখে নিতে পারো। দেখো দিয়ে দিলাম, দেখো দেখো